দর্শক, স্বাগত আমাদের স্টুডিও আলোচনায়। আমরা আজকে আলোচনা করব তরুণদের ডিজাইন চিন্তা নিয়ে। অনুষ্ঠানের নামকরণ করেছি ডিজাইন টক। আমরা চারজন বন্ধুকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ডান পাশে আছেন উম্মে জান্নাত রিয়া, তার পাশেই রয়েছেন মিনহাজউদ্দিন, আমার বাঁ পাশে রয়েছেন তানাজ আঞ্জুম আজাদ, তার পাশে রয়েছেন নাজমুল ইসলাম শাকির। আপনাদের চারজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ডিজাইন, আন্তর্জাতিক বাজারে ডিজাইন ইত্যাদি বিষয় নিয়ে। এর মধ্য দিয়ে 2D অ্যানিমেশন, ব্রডকাস্ট ডিজাইন, আউটসোর্সিং, প্যাকেজিং, টাইপোগ্রাফি, অনেক বিষয় তরুণদের ভাবনা নিয়ে আজকে আলোচনা। প্রথমে আমি প্রশ্ন করব রিয়াকে, আপনি বলুন এই 2D যে বাজারটা রয়েছে গ্রাফিক ডিজাইন এবং ডিজাইন বিজ্ঞানে, ডিজাইন শাস্ত্রে এই একটা অনেক অন্যতম ক্ষেত্র। এই সম্পর্কে আপনার জানাশোনা এবং পরিধি যদি আপনাকে দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ স্যার আমাকে 2D সম্পর্কে প্রশ্ন করার জন্য। গ্রাফিক মাল্টিমিডিয়ার জগতে 2D একটা অন্যতম সেক্টর বা পার্ট বলা যায়। তো আমরা যারা এই সেক্টরে আছি বা কাজ করি তাদের জন্য এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। 2D বলতে আমরা বুঝি 2 ডাইমেনশন আর্ট, যেটা মোটামুটি একটা ফ্ল্যাট ডিজাইন। ওইটা দিয়ে আমরা অনেক টাইপের কন্টেন্ট তারপর আউটসোর্সিং করতে পারি। 2Dর ক্ষেত্রে বিষয়টা হলো যে মানে ওটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে অ্যানিমেশনই করা হয়, বিভিন্ন বিজ্ঞাপন, প্রমোশন, ওইটার সেক্টরে 2D মোটামুটি ভালো একটা প্রভাব ফেলছে। বিশেষ করে বাচ্চারা 2D অ্যানিমেশনগুলো অনেক পছন্দ করে। 2D যে ক্যারেক্টারগুলো হয় এটা দিয়ে এখন টোটাল বিশ্বে টোটাল বিশ্বে অনেক সুন্দরভাবে কমিউনিকেশন করা যাচ্ছে। আর এটার মানে ভ্যালুটা অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশে। তো 2D সেক্টরটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর কি। ওইটার ক্ষেত্রে দেখা যায় 2D দিয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও কাজ করতে পারি। তারপর বিভিন্ন ক্যারেক্টারকে ভালোভাবে সময় এসে যে অনলাইন প্ল্যাটফর্ম, ওটিটি, ডিজিটাল কন্টেন্টের কারণে এটার কদর কি আরো বেড়েছে? হ্যাঁ, অবশ্যই এটার কদর অনেকটাই বেড়েছে। কারণ দেখা গেছে আমরা যদি একটা সিনেমা ক্রিয়েট করি ওইটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, কাস্ট, তারপর অ্যাক্টিং সব কিছু মিলে। বাট 2D দিয়ে আমরা একটা বড় সিনেমাকে খুব সহজে স্বল্প ব্যয়ে আমরা একটা ছোটোখাটোভাবে তুলে ধরতে পারি। এটা ব্যয় মানে টাকার অঙ্কটা কম খরচ হয়, বাট এটা সবার কাছে পৌঁছায় আর খুব সহজেই সবাই জিনিসটা ধরতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে শাকিল, আপনাকে জানতে চাবো আপনার কাছে যে এই অ্যানিমেশনের জগৎ অনেক বড়। ইতিমধ্যে চলচ্চিত্রে, ব্রডকাস্ট অ্যানিমেশন, নানান ক্ষেত্রে অ্যানিমেশনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই এক্সপেন্সিভ মিডিয়াম, অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ধৈর্যের একটা কাজ। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা কিভাবে নিজেকে প্রস্তুত করেন আর এই বর্তমান বাজারটা কেমন বলে আপনি ভাবছেন? বাংলাদেশে অ্যানিমেশন জগৎটা আগে ছিল না, ওই রকম নাই বললেই চলে। তো এখন বাংলাদেশে মার্কেট প্লেস তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশন শুরু করতেছে, এখন খুবই ভালো। একেবারেই ছিল না বললে একেবারে মানে কম ছিল তো বটে। মানে বাংলাদেশে এখন শুরু হয়েছে খুবই ভালো লেভেলের। কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এখন? কার্টুন, কিছু কিছু মুভিও বের হচ্ছে বাংলাদেশে, কয়েকটা মুভি বের হয়েছে। 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, তারপর AI বেস অ্যানিমেশন দিয়েও আমাদের ছেলেরা কাজ করছে। ধন্যবাদ আপনাকে আলোচনার জন্য। আমরা কথা বলছিলাম তারুণ্যের ডিজাইন শিল্পের তাদের ভাবনা নিয়ে। এবার আমরা যাব তানাজ আঞ্জুম আজাদ। আপনি অনেকদিন ধরে কাজ করছেন এবং বিশেষ আপনার পছন্দের জায়গা প্যাকেজিং। এই শিল্পটা এটা অনেক প্রাচীন একটা শিল্প। আমরা জানি যে কোনো পণ্যকে বাজারজাত করার জন্য বা ভোক্তাকে দেওয়ার জন্য একটা ভদ্রতাজনিত কারণে এটা মোড়কে ঢেকে দেওয়া হতো, কলা পাতায় ঢাকা হতো, বিভিন্ন পত্রপল্লবে ঢেকে দেওয়া হতো। সেটাই আধুনিক একটা সংস্করণ হচ্ছে প্যাকেজিং, যেন পণ্যটা না দেখা যায়, সেটা দীর্ঘস্থায়ী থাকে, এইসব নানান কারণে। কিন্তু সেই জিনিসটা এখন আর শুধু পণ্য মোড়কের মধ্যে নিয়ে এটা শিল্পে রূপান্তর হয়েছে। আপনি এই প্রসঙ্গে যদি একটু বলেন। জি স্যার, প্যাকেজিং ডিজাইনটা আপনি যেহেতু বললেন যে এটা প্রাচীনকাল থেকে আসছে, যে একটা কোনো পণ্যকে যাতে সুরক্ষিত থাকে, সংরক্ষণ করা যায় বেশি দিন সেজন্য, এবং এটা এখন একটা আর্টের পর্যায়ে চলে গিয়েছে।
কারণ হচ্ছে গিয়ে এখনকার সময়ে প্যাকেজিং ডিজাইনটা শুধু মানে সংরক্ষণের জন্য না, এটা একটা মানে খুবই বড় মার্কেটিং ট্যাকটিক্সই বলা যায়। মানুষ প্যাকেজিং দেখেই এখন অনেক পণ্য কিনে ফেলে, তারা এটাও জানতে চায় না যে পণ্যটা আসলে কী জন্য, কী কাজে আসছে। প্যাকেজিং দেখে আকর্ষিত হয় মানুষ কিনছে, এবং আমি এরকম একজন, আমি সবসময় প্যাকেজিং দেখে খুব মানে আকর্ষিত হতাম। সেজন্যই এখানে এসবের চর্চা করা, শেখার ইচ্ছা। যখন আমি জানতে পারলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য ধরন অনুযায়ী আমার প্যাকেজিংয়ের ধরন শিল্পটা চেঞ্জ হচ্ছে। কোনোটা প্লাস্টিকের, কোনোটা কাগজের, কোনোটা কার্ডবোর্ডের, নানান রকম আমরা মিডিয়ামে প্যাকেজিং করতে দেখি। সেখানে কি শিল্পের একটু স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়? অবশ্যই, কারণ সবসময় তো শুধুমাত্র সৌন্দর্যের দিক না, ফাংশনালিটিও দেখতে হবে। শুধু যদি আমরা অ্যাস্থেটিক্সের দিকে দেখতে চাই, তাহলে দেখা যাবে যে কোনো জায়গায় ফাংশনে যদি সমস্যা, তখন তো পণ্যটা আর আমরা করতে পারবো না, বিক্রি করতে পারবো না। সেটা ওই দিক দিয়ে সেটা একটা ব্যাড পাবলিসিটি হয়ে যাবে। সো দুই দিকটাই মাথায় রাখতে হবে যে পণ্যটা যাতে ফাংশনাল হয়, মানুষ ব্যবহার করতে পারে সহজে এবং দেখতেও সুন্দর হয়, আকর্ষণীয় হয়। দুটোই মাথায় রেখেই কাজ করতে হবে। অশেষ ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আসবো মিনহাজউদ্দিন আপনার কাছে। আপনি অনেকদিন যাবৎ এই আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত আছেন এবং আপনার এর একটা বিশেষ বিষয়িক জ্ঞান রয়েছে। আপনি বলবেন বাংলাদেশের বাজার, তরুণদের যে মার্কেট প্লেস, স্বাধীনভাবে কাজ করার যেই জায়গাটি তৈরি হয়েছে, এইটা সম্ভাবনার ক্ষেত্রে কতটুকু? ধন্যবাদ স্যার, সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য আমাকে আউটসোর্সিং নিয়ে। আউটসোর্সিং হচ্ছে বড় বিশাল একটা খাত নতুন কর্মসংস্থানের জন্য। বর্তমানে সময়ে বাংলাদেশ থেকে অনেক তরুণরা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের দিকে বা আউটসোর্সিং করার জন্য ইন্টারেস্টেড হচ্ছে, এবং হচ্ছে এই সেক্টর থেকে অলরেডি বাংলাদেশ থেকে 6 লাখের মতো ফ্রিল্যান্সার বা যারা হচ্ছে আইটি এক্সপার্ট, তারা হচ্ছে আউটসোর্সিং করে বিশাল বড় একটা রেভিনিউ হচ্ছে বাংলাদেশে আনতেছে। সো এই সেক্টরটা হচ্ছে ফিউচারে হচ্ছে এটা আরও অনেক বৃদ্ধি পাবে, ডে বাই ডে অলরেডি বেড়ে যাচ্ছে। কোন জায়গাটা বেশিরভাগ এই ওয়ার্ক অর্ডারগুলি পেয়ে থাকি? আমরা এই ওয়ার্ক অর্ডারগুলো পেয়ে থাকি মূলত হচ্ছে আপওয়ার্ক থেকে। আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, দেন হচ্ছে বিহেন্স থেকেও আমরা অনেক বড় বড় ক্লায়েন্ট পেয়ে থাকি। এই সেক্টরে হচ্ছে আপনার অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, লাইক হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এই সেক্টরগুলোর খুব বেশি চাহিদা বেশি, এই সেক্টরগুলোর ক্লায়েন্ট বেশি, এবং হচ্ছে হাই পেইং। মোস্ট অফ দ্য 95% ক্লায়েন্ট পাচ্ছি আমরা আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেট থেকে, আর আদার্স কিছু কান্ট্রি থেকেও আমরা ক্লায়েন্ট পাই, বাট আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে আমেরিকা থেকেই বেশি আসে। এই আমাদের যেই দেশ, আমাদের ডিজাইন চিন্তা বা ডিজাইনের যে নান্দনিক ব্যাপার, কারিগরি ব্যাপার, আমাদেরকে কেন বেছে নিচ্ছে তারা? আমেরিকা থেকে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশকেই অনেক টার্গেট করে তারা হায়ার করে তাদের, আমাদের কারণ ডিজাইন কোয়ালিটি ভালো, প্লাস হচ্ছে ওদের কালচারের সাথে আমাদের ডিজাইন থিঙ্কিংগুলো যাচ্ছে। তারপরে হচ্ছে ওরা হচ্ছে আমাদের মোটামুটি কিছু কম বাজেট হলেও ওদের কান্ট্রিতে আমাদের দিক থেকে কাজ করে নিতে পারতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গ্রাফিক ডিজাইনার মাল্টিমিডিয়া বিভাগ শান্তকরী ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে আলোচনাটা করলাম। এই বিশ্ববিদ্যালয়ের সৃজনকলা নির্ভর 2003 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তন্মধ্যে গ্রাফিক ডিজাইনার মাল্টিমিডিয়া অন্যতম একটা বিভাগ। এই এত পূর্বে এই বিভাগের যেই সৃষ্টি, তা আজ হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়েছে। এখান থেকে পাশ করা গ্রাজুয়েটবৃন্দ দেশে যেমন অবদান রাখছেন গ্রাফিক ডিজাইনে, আন্তর্জাতিক বাজারেও তারা কাজ করে যাচ্ছেন। এইখানকার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক ছাত্রদের যে যৌথ প্রয়াসে আমরা যে ডিজাইন কলায় যে ধরনের উদ্যোগ এবং আমরা কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছি, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ হোক, সে প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। সবার সময় সুন্দর কাটুক, শুভময় দিন হোক, ভালো থাকবেন সবাই।